2022 সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, পুরো বিশ্ব ভেবেছিল কয়েক মাসে রাশিয়ার অস্ত্র শেষ হয়ে যাবে। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পড়ে মস্কো হাঁটু গেড়ে বসবে, কিন্তু প্রায় 4 বছর হতে চলল, রাশিয়া এখনও প্রতিদিন হাজার হাজার শেল ছুটছে, শত শত ট্যাঙ্ক পাঠাচ্ছে ফ্রন্ট লাইনে। প্রশ্ন হলো, এত অস্ত্র কোথা থেকে আসছে? এবং একটি কথা আপনাদের বলে রাখি বন্ধুরা, রাশিয়াকে বলা হয় রাশিয়া প্রথমে আক্রমণ করে। হয়তোবা ঠিক সাদা চোখে আমরা সেটাই দেখি। বছরের পর বছর রাশিয়াকে বাধ্য করা হয়েছে ইউক্রেন আক্রমণ করার জন্য। কেন? একটি দেশ বললে ভুল হবে, একটি মহাদেশ যখন চারপাশ থেকে ন্যাটো সদস্য দিয়ে ঘেরাও হয়ে যায়, একটিমাত্র কৃষ্ণ সাগরে পথ খোলা থাকে, যেখান থেকে তাদের আমদানি রপ্তানি সমস্ত ব্যবসা বাণিজ্য, রাশিয়ার অস্তিত্ব টিকে থাকে, সেই জায়গায় যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়, তাহলে সেই জায়গায় থাকলে আপনি কি করতেন? ঠিক সেই কাজটাই পুতিন করেছে। বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব রাশিয়ার সামরিক শক্তির 3টি গোপন উৎস, যা পশ্চিমারা আন্ডারএস্টিমেট করেছিল। বিশ্বাস করুন, এই গল্প আপনাকে চমকে দেবে। চলুন তাহলে শুনে আসি রাশিয়ার সামরিক শক্তির গোপন রহস্য। ইউক্রেনের বিরুদ্ধে এত অস্ত্র কোথায় পাচ্ছে? পুতিনের কাছে কি গোপন অস্ত্র আছে? প্রথম সিক্রেট, টাইম ক্যাপসুল থেকে অস্ত্র। আপনি একটু চোখটা বন্ধ করে কল্পনা করুন তো, আপনার বাড়িতে এমন একটা গোপন ভল্ট আছে যেখানে আপনার দাদার জমানো লাখ লাখ টাকা পড়ে আছে। ঠিক তেমনি রাশিয়ার হাতে আছে সোভিয়েত যুগের বিশাল অস্ত্রের মজুদ। কি চমকে উঠলেন? কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়ন কি করেছিল? একটু পেছনে যান, সেই সময় পত্রিকাগুলো ঘাটুন, ইন্টারনেট সার্চ করুন, দেখবেন তারা তৈরি করেছিল একটা যুদ্ধ মেশিন, যা ন্যাটোর সাথে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি ছিল। ফলাফল, 15,000-এরও বেশি ট্যাঙ্ক খোলা আকাশের নিচে সারিবদ্ধভাবে রাখা ছিল, 20,000 আর্মড ভেহিকল, 40,000 আর্টিলারি পিস, লাখ লাখ টন গোলা বারুদ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, কিন্তু এই বিশাল মজুদ কি কোথায় গেল বন্ধুরা? সেগুলো রাশিয়ার হাতে চলে গেল। বেশিরভাগ দেশ এগুলো বিক্রি করে দিত বা স্ক্র্যাপ করে ফেলতো, কিন্তু রাশিয়া কি করলো? সব সেভ করে রাখলো। মজার তথ্য কি জানেন? 2022 সালে যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে মাত্র 1000 থেকে 1500 আধুনিক ট্যাঙ্ক ছিল, কিন্তু স্টোরেজে ছিল আরও 13,000 পুরনো ট্যাঙ্ক। এখন কি হচ্ছে? রাশিয়া প্রতি মাসে 125টি ট্যাঙ্ক ফ্রন্ট লাইনে পাঠাচ্ছে, এগুলা নতুন করে রিসাইকেল করে। কিন্তু এর মধ্যে মাত্র 20 থেকে 30টি নতুন তৈরি, বাকি 80 থেকে 85% সেগুলো সোভিয়েত যুগের রিকন্ডিশন যে ট্যাঙ্ক ছিল, সেগুলোকে আবার নতুন করে মডিফাই করা হয়েছে। T-72, T-62, এমনকি 1950-এর T-55 ট্যাঙ্কের ছবি আমরা মাঝে মাঝে নেটে দেখে থাকি। ইউকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের হিসাব অনুযায়ী 2023 সালে রাশিয়া যে 1530 ট্যাঙ্ক ডেলিভারি করেছে, তার 85% ছিল রিফাবিস্ড। কিছু ট্যাঙ্ক এতই পুরনো যে সেগুলো মুভি প্রপ হিসেবে ব্যবহার হতো। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন 2025 হবে শেষ বছর যখন রাশিয়া সোভিয়েত মজুদের উপর নির্ভর করতে পারবে। স্যাটেলাইট ছবি দেখাচ্ছে স্টোরের সাইটগুলো দ্রুত খালি হচ্ছে। পুতিন কিভাবে যুদ্ধকালীন খরচ চালাচ্ছে জানতে চান? তাহলে চলুন। দ্বিতীয় সিক্রেট, সম্পূর্ণ অর্থনীতিকে যুদ্ধ মেশিনে পরিণত করে ফেলেছে পুতিন। এবার আসি আরও ভয়ঙ্কর একটি গল্পে। পশ্চিমারা ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার প্রোডাকশন বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু রাশিয়া কি করলো? পুরো দেশকে একটা বিশাল অস্ত্র কারখানায় পরিণত করলো। চমকপ্রদ তথ্যগুলো কি জানেন? বা আমি যদি বলি সংখ্যাগুলো, 2024-25 সালে রাশিয়ার ডিফেন্স বাজেট $144 বিলিয়ন, জিডিপির 6%। 2022-23 সালে রাশিয়ান ডিফেন্স কোম্পানিগুলোর রেভিনিউ বেড়েছে 40%। ভাবা যায়? আমেরিকা ও ইউরোপের কোম্পানিগুলো মাত্র 2.5% ও 0.2%। এটা কিভাবে সম্ভব? স্ট্র্যাটেজি 1, 3 শিফট সিস্টেম। রাশিয়ান ফ্যাক্টরিগুলো এখন চলে 24 ঘন্টা 7 দিন, 24/7। যে মহিলারা আগে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন, এখন তারা শেল তৈরি করছেন। পুরনো কমিউনিস্ট যুগের মাদারবোর্ড প্লান্ট
রিঅ্যাক্টিভ করা হয়েছে। স্ট্র্যাটেজি 2, কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। এখানে মজার ব্যাপার, রাশিয়া জানে তাদের টেকনোলজি পশ্চিমা অস্ত্রের চেয়ে পিছিয়ে রয়েছে, তাই তারা কি করছে, সংখ্যায় জেতার চেষ্টা করছে। কিন্তু টেকনোলজিতেও ধীরে ধীরে রাশিয়া এগিয়ে যাচ্ছে, কারণ চীন তার পেছনে রয়েছে। এ ব্যাপারে আমি ভিডিওর মাঝামাঝিতে আরও কথা বলবো, সঙ্গে থাকবেন। আমেরিকা আর ইউরোপ মিলে 20 লাখ বছরে 2025-এ টার্গেট করেছে তারা। মানে রাশিয়া একাই পশ্চিমের চেয়ে বেশি শেল তৈরি করছে। আর মাঠের বাস্তবতা, রাশিয়া প্রতিদিন ছুটছে 10,000 শেল, ইউক্রেন ছুটতে পারছে মাত্র 2,000। ইউক্রেন তো ছুটছে না, এগুলা ভিক্ষার ঝুলি নিয়ে জেলেনস্কি দাঁড়ায় থাকে, ইউরোপের দেশগুলো দেয় আর আমেরিকা মাঝে মাঝে দেয়। তাহলে এটা অনুপাত কত হলো? 5:1। কিছু জায়গায় অনুপাত 10:1। সমস্যা কোথায় জানেন? এত প্রোডাকশনের মূল ভয়াবহ দিকটা মানব সম্পদ সংকট। রাশিয়ার পেছনে উত্তর কোরিয়া ও ইরানের ভূমিকা কি জানতে চান? সঙ্গে রয়েছে চীন। শুনুন তাহলে বন্ধুরা। তৃতীয় সিক্রেট, আর্সেনাল অফ অটোক্রেসি, অস্ত্র ভাণ্ডার। এবার আসি সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক সিক্রেটে। পশ্চিমারা রাশিয়াকে আইসোলেট করার চেষ্টা করেছে, কিন্তু পুতিন কি করলেন? নতুন বন্ধু আনালেন, এবং এই বন্ধুরা সাধারণ বন্ধু নয়। উত্তর কোরিয়া অস্ত্রের সুপার স্টোর, কিম জং উন হয়ে উঠেছেন পুতিনের মিলিটারি সান্তা ক্লজ। নর্থ কোরিয়ার সাপ্লাই 2023 থেকে 2024 50 লাখ আর্টিলারি সেল, হাজার হাজার কন্টেনার অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল KN-23/24, এমনকি 12,000 সৈন্য কুচকে লড়তে পাঠানো হয়েছে। এটা কতটা বড় ডিল? ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্সের চিফ বলেছেন, উত্তর কোরিয়া থেকে অবিরাম গোলাবারুদ চালানগুলো রাশিয়ার বন্দরে পৌঁছানো হাজার হাজার মাইল পশ্চিমে ইউক্রেনের ফ্রন্টলাইনের জন্য প্রত্যক্ষ হুমকি। বিনিময়ে কি পাচ্ছেন নর্থ কোরিয়া? আপনি কি পাচ্ছেন? উন্নত মিসাইল টেকনোলজি, স্পেস টেকনোলজি, ফাইটার জেট, ট্যাঙ্ক, হাজার হাজার কোটি টাকা। এবার ইরান, ড্রোনের কিং, রাজা, সম্রাট যাকে বলা হয়। ইরান হয়ে উঠেছে রাশিয়ার ড্রোন সাপ্লায়ার। ইরানের সাপ্লাই 8,000+ শাহেদ ড্রোন, কামিকাজ ড্রোনও আছে, শত শত ব্যালিস্টিক মিসাইল। এই ড্রোনগুলো কি করছে? ইউক্রেনের পাওয়ার গ্রিড ধ্বংস করছে, সিভিলিয়ান টার্গেটে হামলা করছে বলে ইউরোপীয়রা প্রোপাগান্ডা ছাড়াচ্ছে, কিন্তু রাশিয়া সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমও ওভারলোড করে দিচ্ছে। দাম, একটা শাহেদ ড্রোনের দাম মাত্র $20 থেকে $50,000, কিন্তু সেটা থামাতে ইউক্রেনকে $1 থেকে $2 মিলিয়ন মিসাইল ছুটতে হয়। চায়না, এইটা তো দারুণ একটা পার্ট বন্ধুরা, নীরব সাপোর্টার। চায়না সরাসরি অস্ত্র দিচ্ছে না, কিন্তু চায়না যা দিচ্ছে, রাশিয়া 90% মাইক্রো ইলেকট্রনিক্স, মেশিন টুলস, ড্রোন কম্পোনেটরস, মিলিটারি ডুয়াল ইউজ টেকনোলজি। মানে চায়না অস্ত্র না দিলেও অস্ত্র তৈরির উপাদান দিচ্ছে। নতুন ওয়ার্ল্ড অর্ডার কি তাহলে? এই 4টা দেশ, রাশিয়া, চায়না, ইরান, উত্তর কোরিয়া, এখন একটা ক্রিঙ্ক ব্লক তৈরি করেছে। কি ব্লক? CRINK, ক্রিঙ্ক ব্লক। এদের লক্ষ্য কি? আমেরিকার আধিপত্য ভেঙে চুরমার করে দেওয়া। এটা শুধু ইউক্রেনের যুদ্ধ নয়, এটা একটা নতুন কোল্ড ওয়ার। এত শক্তির পরেও রাশিয়ার কিছু গভীর সমস্যা আছে যা মিডিয়ায় আসে না। এটাও ইউরোপিয়ানদের প্রোপাগান্ডা। তাও শুনে আসি তারা কি বলতে চায়। চ্যালেঞ্জ নাম্বার 1, সময়সীমা 2025 সালের মধ্যে সোভিয়েত যুগের স্টক পাইল শেষ হয়ে যাবে, তারপর রাশিয়াকে সম্পূর্ণ নতুন উৎপাদনের উপর নির্ভর করতে হবে। ভুল খবর, তারা ভুল প্রোপাগান্ডা দিচ্ছে। রাশিয়া অলরেডি নতুন কি সমরাস্ত্র তৈরি করছে। সমস্যা, নতুন ট্যাঙ্ক তৈরি করা অনেক ধীর এবং ব্যয়বহুল। আগে ছিল, এখন কিন্তু না। পুরনো ট্যাঙ্ক রিফারবিশ 3 থেকে 4 মাস, নতুন ট্যাঙ্ক তৈরি 12 থেকে 18 মাস। চ্যালেঞ্জ 2, টেকনোলজি গ্যাপ। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া পাচ্ছে না উন্নত মাইক্রোচিপ, তাহলে চীনকে বসে আছে, চীন তাদের দিচ্ছে। প্রিসিশন গাইডেন্স সিস্টেম, এটা দিচ্ছে কে? তুরস্ক হয়ে ইরান। থার্মাল ইমেজিং, এটাও চীন দিচ্ছে। হাই কোয়ালিটি বল বেয়ারিং, এটাও ইউরোপ থেকে আনা হচ্ছে ডার্ক ফিল্ডের মাধ্যমে। ফলে রাশিয়ার অস্ত্রগুলো কম নির্ভুল এবং বেশি ভাঙে। এটা প্রোপাগান্ডা, স্রেফ প্রোপাগান্ডা। তারপরও প্রোপাগান্ডাগুলো বলতে হয়, কারণ আপনারা সেটা যাচাই বাছাই যেন করতে পারেন। রাশিয়ার ভবিষ্যৎ বন্ধক রাখা হচ্ছে যুদ্ধের জন্য। যুদ্ধ যত লম্বা হবে, রাশিয়া তত দুর্বল হবে। ভুল ধারণা,
যুদ্ধ যত দীর্ঘ হবে, এখন ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, পশ্চিমা সবার অবস্থা আরও খারাপ হচ্ছে, এই জন্য আমেরিকা সরে যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো 2025-26-এ কী হবে? 2025-এ তো ডিসেম্বরে আমরা বসেই আছি। সিনারিও 1, রাশিয়ার ক্রিটিক্যাল পয়েন্ট। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন 2025 সালের মাঝামাঝি রাশিয়া একটা টার্নিং পয়েন্টে পৌঁছাবে। সমস্যাগুলো কি কি? সোভিয়েত স্টক প্রায় ফুরিয়ে যাবে, নতুন প্রোডাকশন ক্যাপাসিটি পিক হিট করবে, অর্থনৈতিক চাপ বাড়বে, ফলাফল রাশিয়াকে ডিফেন্সিভ পজিশনে যেতে হতে পারে। খবর সঞ্চারে বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলেও কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।